দেখো ম্যাক্সওয়েলস রিলেশন প্রথমে আমরা বলি যে প্রত্যেকটা সিস্টেমের মধ্যে আমরা একটা পার পার্টিকেল আমরা একটা এনার্জি অ্যাসোসিয়েট থাকি। সেই পার্টিকেলগুলো যখন একটা বড় সিস্টেম তৈরি করে তাহলে সিস্টেমের একটা ম্যাক্রোস্কোপিক প্রপার্টি হয়। প্রত্যেকটা পয়েন্টের হয়তো টেম্পারেচারগুলো তুমি হিসাব করে দেখতে গেলে আলাদা, কিন্তু তোমার অ্যাভারেজ যদি তুমি ভ্যালু টেম্পারেচার নাও তাহলে অ্যাভারেজ টেম্পারেচার একটা স্টেট ফাংশন। সিমিলারলি ভলিউম হয়তো কোথাও গ্যাসের একটু ইয়েতে আছে, এখানটায় প্রেশার কম বেশি, তাহলে এগুলো হচ্ছে ম্যাক্রোস্কোপিক প্রপার্টিস। তাহলে আমরা যে একটা ম্যাক্রোস্কোপিক প্রপার্টিকে আমরা বলি এনার্জির টার্মে, সেটাকে বলি ইন্টারনাল এনার্জি। তাহলে ইন্টারনাল এনার্জিকে আমরা জেনারেলি ইউ দিয়ে ডিনোট করি, আর ই দিয়ে কি ডিনোট করি, সেটা হচ্ছে এক্সাক্ট এনার্জি অফ দ্য সিস্টেম। তাহলে সিস্টেমটা অ্যাভারেজ ভ্যালু চেঞ্জ হতে পারে। না, দ্য মিন ভ্যালু ইজ দ্য অ্যাভারেজ ভ্যালু অফ দ্য সিস্টেমস ইন্ডিভিজুয়াল এনার্জি। ঠিক আছে? নাও দ্য থার্মোডাইনামিক্স কি হচ্ছে, ইট ইজ দ্য ফ্লাকচুয়েশন অফ দ্য এনার্জি অ্যাবাউট দিস মিন ভ্যালু, যেটা হচ্ছে ইউ, অ্যান্ড দ্য ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। তাহলে ম্যাক্রোস্কোপিক প্রপার্টি কি কি? টেম্পারেচার, ভলিউম, প্রেশার। ঠিক আছে? আর স্টেট ফাংশন হচ্ছে আর হচ্ছে তোমার আরও আছে, যেমন তোমার এস মানে এন্ট্রপি, এনথালপি, এগুলো। তাহলে আমার প্রপার্টি হচ্ছে ইন্টারনাল এনার্জি আমার ইউজ করার কারণ হচ্ছে এক, এটা কনসিস্টেন্ট উইথ দ্য অ্যাভারেজ থার্মোডাইনামিক্যাল যে নোমেনক্লেচার বা যেরকমভাবে আমরা ডিফাইন করি তার সাথে। আর দুই হচ্ছে আমাদের এটা সিস্টেমটাকে অনেকটাকে কম্প্যাক্ট করে লিখতে সাহায্য করে। ব্যাপারটা আসবো পরবর্তীকালে। ধরো টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম, ঠিক আছে? টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম হচ্ছে কি ই। এক্ষেত্রে তোমরা জেনারেলি বইগুলোতে কিউ দিয়ে করা থাকে, তাহলে ঠিক আছে ই দিয়েই করেছি, এটা যেমন করেছে। তাহলে সেটা হচ্ছে দুটো স্টেট ফাংশনের স্টেট ভেরিয়েবলের ফাংশন, একটা হচ্ছে এন্ট্রপি, একটা হচ্ছে ভলিউম। তাহলে আমি যদি এবার ধরে নিই যে তুমি এখান থেকে বুঝতে পারছো, এখান থেকে বুঝতে ক্লাসে আছি। তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারছো যে এটা হচ্ছে এন্ট্রপি আর এটা হচ্ছে ভলিউম। তাহলে তোমাদের এনার্জিটাকে আমি ধরে নিচ্ছি। আচ্ছা, বলে দিচ্ছি এই পোর্শনটা কিন্তু তোমাদের ইয়েতে থাকবে না, ওই যে পরীক্ষা নেবো তাতে খালি মেকানিক্সটুকু থাকবে, সো ডোন্ট প্যানিক। তাহলে এটা হচ্ছে এনার্জি অ্যাজ এ ফাংশন অফ এই দুটো ভেরিয়েবল এস অ্যান্ড ভি। তাহলে এরকমভাবে আমি ডিফাইন করলাম। তাহলে তার ডিফারেন্সিয়াল নিলাম। যদি এটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল হয়, এক্সাক্ট মানে there is a proper defined function e of variables s and v which is exactly defined, মানে একটা অ্যানালিটিক্যাল এক্সপ্রেশন আছে। জেনারেলি মোস্ট অফ দ্য কেসে আমরা আইডিয়াল কেসে বলি অ্যানালিটিক্যাল এক্সপ্রেশন আছে, কিন্তু যখন এক্সপেরিমেন্ট বা থিওরি অন্য কিছু ডেভেলপ করতে যায় অ্যানালিটিক্যাল এক্সপ্রেশন থাকে না, তখন আমরা একটা টেম্পো বা ক্লোজ একটা অ্যাপ্রক্সিমেট এক্সপ্রেশনের কাছাকাছি দিয়ে যাই। ঠিক আছে? এক্স্যাক্ট হয় না কখনো। ঠিক আছে? যেমন তোমার গ্র্যাভিটেশনাল ল 1/r², এটা কি সবসময় খাটে? হয়তো নয়। ঠিক আছে? তাহলে এক্সাক্ট ডিফারেন্সিয়াল হওয়া মানে কি, আমি একটু নিশ্চয়ই এটা চিন্ময় স্যার পড়িয়েছে আগে তোমাদের, যে এক্সাক্ট ডিফারেন্সিয়াল হচ্ছে এম ডিএক্স, আর একটা যদি এম ডিওয়াই থাকে তাহলে ডেল এম ডেল এক্স ইজ ইকুয়াল ডেল এম ডেল ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এম ডেল এক্স। পড়িয়েছিলেন তো তোমাদের? ক্লাসই হবে। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল ফিজিক্সে। তাহলে এটাকে এখানে এটা এক্স ওয়াই এর মানে হচ্ছে এস আর ভি, তাহলে ডিফারেন্সিয়েট করেছে এই দুটোর সাথে। তাহলে আলটিমেটলি এই জিনিসটা তোমার কি আসছে, এই দুটোটাকে যদি কম্পেয়ার করি তাহলে ডেল ই ডেল এস, এটা ডিএস এর সাথে, এটা মানে হচ্ছে টি, আর এইটা মানে হচ্ছে মাইনাস পি। কম্পেয়ার করলাম এই দুটো ইকুয়েশনকে, কম্পেয়ার করলে এটা টি আর এটা মাইনাস পি বেরোচ্ছে। তাহলে টি আর মাইনাস পি যদি এইখানটা আমি এক্সাক্ট বসিয়ে দিই তাহলে এটা একটা ইকুয়েশন আসছে, এটা একটা ইকুয়েশন আসছে। ঠিক আছে? তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে একটা অ্যাডিশনাল ইকুয়েশন, যেটা আমার কিছু ইনফরমেশন দিচ্ছে। আমি এটাকে ফিজিক্যালি বুঝতে গেলে কিরকম, the volume dependence of temperature is opposite in nature but equal in magnitude with the
এন্ট্রপিক্যালি ভেরিয়েশন, এন্ট্রপিক ডিপেন্ডেন্স অন প্রেশার, যেটা বুঝতে পারছো অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তাহলে এটা কনস্ট্যান্ট এন্ট্রপি, এটা কনস্ট্যান্ট ভলিউমে। তাহলে যদি এরকমভাবে বের করা যায়, আমি অপোজিটিভ নেচার মানে কি বলছি, এই মাইনাসটা মানে কি একটা যদি বাড়ে আর একটা কমবে, ঠিক আছে? মানে কোনটা বাড়ার কথা বলছি, ডেল টি ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট এস, আর যেটা কমবে সেটা হচ্ছে ডেল পি ডেল এস অ্যাট কনস্ট্যান্ট ভি। দিস ইজ অ্যান ইউজফুল ইনফরমেশন ডেরিভেটিভ ইন দ্য প্রাইমারি থার্মোডাইনামিক ভেরিয়েবল। কারণ কি, দেখো এর মধ্যে থেকে তুমি কোন কোন জিনিসগুলোকে মেজার করতে পারো বলো। তুমি এন্ট্রপি ইনিশিয়ালি ভট করে মেজার করতে পারবে, কিন্তু তুমি এই দুটোকে আর তিনটেকে মেজার করতে পারবে, পারবে তো? টেম্পারেচার, প্রেশার, ভলিউম। তাহলে আস্তে আস্তে এই প্রেশার গেজ দিয়ে, টেম্পারেচার থার্মোমিটার দিয়ে, ভলিউম তুমি ভলিউমটাকে আগে পিছিয়ে করে, তাহলে এন্ট্রপি কিরম চেঞ্জ হচ্ছে তুমি বুঝতে পারবে সিস্টেমটাই। তাহলে এটা একটা আইডিয়াল সিস্টেমের জন্য এটাকে, এটির 1 নম্বর ইকুয়েশন বলে দিলাম। 2 নম্বর ইকুয়েশন হচ্ছে, আমি একটা এমন ধরলাম যে ধরো আমার যে ওয়ার্কটা, একটা তার টেনে রাখা আছে, তা তারের মধ্যে যদি টান থাকে তোমার টি বা এফ, টেনশন, এবং সেই টানটা দিয়ে যদি এটাকে আর একটু বড় করা গেল লেন্থে, তাহলে কতখানি কাজ হলো? এফ দিয়ে এইদিকে ফোর্স দিচ্ছে, ডিএক্স এইদিকে এক্সটেন্ডেড হচ্ছে, এটা আমি দেখিয়েছি টেনশন। টেনশনটাকে আমি একটা যখন ডাইরেকশন নেবো তখন যে দিকটা বলছি, তাহলে এই দিকে এটাকে বাদ দিতে, মানে আলটিমেটলি দুটোই সেম টেনশন। সেই জন্য দেখবে তোমরা এই পুলির অঙ্কগুলো যখন করতে, এখানেও যা দিতে এখানেও টি দিতে, তুমি বলতে না এখানে একটা লম্বা নিচে আছে তাহলে ফোর্স কম হবে, ওইসব গল্প কিন্তু হতো না, টেনশন সবসময় সেম। তাহলে ইকুয়াল অ্যান্ড অপোজিট। তাহলে আমি এদিকে যদি এফ এইদিকে আছে, তাহলে ডিএক্স যদি স্ট্রেচিংটা এইদিকে হলো, তাহলে ওয়ার্ক ডান কত, এফ টাইমস ডিএক্স, এফ ডিএক্স। ডিএক্স না দিয়ে এখানে ডিএল দিয়েছি, তাহলে ওয়ার্ক হচ্ছে এফ টাইমস ডিএল। তাহলে এটা কোন সিস্টেমের জন্য খাটবে? আগেরটা দেখো, এটাকে বলে হচ্ছে এপি আর ভি কিসের জন্য, একটা গ্যাসের জন্য বা একটা ফ্লুইডের জন্য খাটছে। তাহলে ফ্লুইডের জন্য তোমার পি আর ভি এই দুটো আছে। এই সিস্টেমগুলোকে কি সিস্টেম বলে বলো? হাইড্রোস্ট্যাটিক। হাইড্রোডাইনামিক, হাইড্রোস্ট্যাটিক বা হাইড্রোস্ট্যাটিক। আমি হাইড্রোডাইনামিক খুব ইউজ করি বলে আমি হাইড্রোডাইনামিক বেরিয়ে গেছে মুখ দিয়ে, এটা হাইড্রোস্ট্যাটিক বলে। আর এটা কিসের জন্য খাটে? এটা হচ্ছে স্ট্রেচড স্ট্রিং, এটা স্ট্রেস স্ট্রিং। এটা আর কিসের জন্য খাটে ইয়েতে, এখানে এটাকে ইলাস্টিক সিস্টেমের জন্য খাটে। এটা হচ্ছে ইলাস্টিক সিস্টেম, ঠিক আছে? একটা স্ট্রেট থ্রেড আছে, সেটা স্ট্রেচিং করা হলো ইলাস্টিক। আর এইটা তোমরা খুব একটা আমরাও ইউজ করি না, এটা হচ্ছে ম্যাগনেটিক সিস্টেমের ক্ষেত্রে। এক্সাম্পল দিয়ে একটা তোমাদের, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, এক্সাম্পলটা কি, ধরো তোমার একটা টেস্ট টিউব আছে বা ইউটিউব আছে, ইউটিউবের মধ্যে একটা প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল আছে। এবার তুমি এখানে একটা ম্যাগনেটিক পোল দিলে নর্থ টু সাউথ, তাহলে এইদিকে ডাইরেকশন ফিল্ডের দিকে। তাহলে এটা যদি ইনিশিয়ালি যখন ব্যালেন্স ছিল তখন ধরো এইরকম জায়গায় ছিল, এইরকম জায়গায় ছিল। এবার তারপরে তোমার এক্ষেত্রে তুমি বললে যে স্যার এই এটা দেওয়ার পরে এটা প্যারাম্যাগনেটিক সিস্টেম, তাহলে এটা এইরকম জায়গায় উঠে গেল, ঠিক আছে? তাহলে এই সিস্টেমটা ম্যাগনেটাইজড হয়ে গেল। তাহলে দুভাবে করা যায় এখানটা। তাহলে এই সিস্টেমটা কতখানি ম্যাগনেটাইজেশনটা পেলো, সেটা যদি তোমার ডিএম ম্যাগনেটাইজেশন ডিএম বলি, আর যদি করসপন্ডিং ফিল্ড হচ্ছে এইচ, তাহলে এইচ টাইমস ডিএম, ফিল্ড টাইমস ম্যাগনেটাইজেশন হচ্ছে তোমার এনার্জি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ম্যাগনেটোস্ট্যাটিক সিস্টেম। এরকম আরও থাকবে না। দ্য স্টাইল অফ দিস কাইন্ড অফ সিস্টেম, এই দুটো ইকুয়েশন আর এই 3 নম্বর এইটি ইকুয়েশন, এই তিনটে ইকুয়েশনের মধ্যে পার্থক্য কোথায় বলো তো? দেখি তোমাদেরকে একসঙ্গে লেখাচ্ছি। আচ্ছা, এটাকে যেমন বড় ছিল তেমন বড়ই থাক, এখানে লিখে দিচ্ছি। আর এটা ছিল ডিই পিভি ইজ ইকুয়াল টু, এই এস ভি ইজ ইকুয়াল টু হচ্ছে টিডিএস মাইনাস পিডিভি, ঠিক আছে? সিস্টেমের তিনটের মধ্যে পার্থক্য কোনটা বলো তো? টিডিএসটা একটু আগে তো দেখিয়ে দিলাম, এই তিনটে, এইটা এইটা আর এইটা, তিনটের মধ্যে পার্থক্য কোথায়?
তো উপরটা তো ওই হাইড্রোস্ট্যাটিক সিস্টেম আর হ্যাঁ, সেটা তো মাল্টিপ্লেক্সার ডেফিনেশন না, একটা ছোট্ট একটা পার্থক্য আছে, চোখে পড়ছে না? ওয়ার্ক ডান গুলো শুধু পার্থক্য। হ্যাঁ, এই মাইনাসটা হাইড্রোস্ট্যাটিক সিস্টেমের ক্ষেত্রে আমি ওয়ার্কটাকে নেগেটিভ নিই, বাকিগুলো কনভেনশনালি ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা দেখো একটা ফর স্টেট ফাংশন, এটা আমরা জানি, এখান থেকে আমরা একটা জিনিস পড়েছিলাম মনে আছে, ল্যাগ্রাঞ্জিয়ান সিস্টেম, লেজেন্ডার ডিফারেন্সিয়াল এসব টেকনিক ফেকনিক করেছিলাম মনে আছে, লেজেন্ডার ট্রান্সফরমেশন, লেজেন্ডার ট্রান্সফরমেশন এগুলো করেছিলাম, মনে পড়ে? হ্যাঁ কি না, কারো কারো মনে পড়ে? হ্যাঁ তাহলে সেই ট্রান্সফরমেশনটা ইউজ করে, বাবা লোডশেডিং নাকি, একটু দাঁড়াও তো। ও তাই ভাবছি, না তো, একটু দাঁড়াও বাবা। ও চার্জটা খুলে গেছে, ভাগ্যিস মনে পড়লো, নাহলে নেট চলতো না। থ্যাংক ইউ। তাহলে তোমার এই ডেফিনেশনটা থেকে তুমি দুটো জিনিস দেখতে পাচ্ছ, যে দেয়ার আর একটা জিনিস তোমাদের এখানে বলে দিই, তোমাদের কনজুগেট ভ্যারিয়েবল আছে। তাহলে এইখানে দেখো, এইখানে এই এক্সপ্রেশনটাই চাই, দেখো টি এর এস এর করসপন্ডিং কনজুগেট ভ্যারিয়েবল হচ্ছে টেম্পারেচার, আর ভলিউমের কনজুগেট ভ্যারিয়েবল হচ্ছে পি। এবার তুমি একটা বলো তো, এই কনজুগেট ভ্যারিয়েবলটা কি মিন করছে? ডাইমেনশনালি এই দুটোর প্রোডাক্ট হবে তোমার এনার্জি ডাইমেনশন, বুঝতে পারছো তো? সিমিলারলি এইখানটাতে দেখো, টেম্পারেচার এই দুটো এনার্জি ডাইমেনশন, ফোর্স ইন্টু লেন্থ এনার্জি ওয়াট, এইচডিএম এটাও এনার্জি, তাহলে কনজুগেট ভ্যারিয়েবল এটা এনার্জি দিচ্ছে। ঠিক আছে, সো দ্য ন্যাচারাল ভ্যারিয়েবল দেয়ারফর বিকামস ফর ভি, মানে এস অ্যান্ড ভি আর দ্য ন্যাচারাল ভ্যারিয়েবলস করেসপন্ডিং টু এ হাইড্রোস্ট্যাটিক সিস্টেম। Similarly, for a magnetic system, it is temperature, entropy and magnetic field. Magnetization, magnetic field, magnetization. এবার এই পরবর্তীকালে কেন ইউজ করব বলো তো? কারণ এবার তুমি বলতে পারো, আমাকে যেটা ফার্স্ট ইয়ারে আছে, থার্ড ইয়ারেও আছে, তারাও এই প্রশ্ন করে, স্যার আমরা এই চ্যাপ্টারটা পড়বো কেন? দেখো, তোমার ধরো একটা সিস্টেম আছে, তুমি তার মধ্যে কিসের কিসের চেঞ্জ করতে পারছো? হ্যাঁ, তুমি হিট দিতে পারছো, ঠিক আছে, হিট দিয়ে এখানে একটা কন্ডাক্টিং প্লেট, তলাটা কন্ডাক্টিং, তাহলে এখান থেকে তোমার হিট যাচ্ছে, অতএব এন্ট্রপি বাড়ছে, এক থার্মাল এনার্জি, র্যান্ডমনেস বাড়ছে, পার্টিকেলের র্যান্ডমনেস বাড়ছে, তাহলে এন্ট্রপিটা বাড়ছে, এস একটা এন্ট্রপি। এবার আর হচ্ছে তোমার ওপরে একটা পিস্টন আছে। তুমি নিশ্চয়ই এই সিস্টেমের ক্ষেত্রে অন্য কোনো রকম ইন্টারনাল এনার্জির ব্যবস্থা করবে না, তার কারণ অন্য কোনো রকম এনার্জির ব্যবস্থা না করলে যেটা হবে, যে তোমার প্রত্যেকটা সিস্টেম একটা লিমিটেশন থাকে। তো এবার ধরো তুমি একটা ম্যাগনেটিক, এই এক্সাম্পলটা চাইতে বেটার হচ্ছে ম্যাগনেটিক সিস্টেম। তুমি একটা মেটেরিয়াল আছে, ম্যাগনেটিক মেটেরিয়াল, এখানে একটা পোল পিসের মধ্যে রাখলে, এবার এইখানটাতে তুমি ম্যাগনেটিক ফিল্ডের উপর ডিপেন্ড করে কিন্তু এর এনার্জি পাল্টাচ্ছে। তাহলে এনার্জি পাল্টাচ্ছে বলে তার মানে তোমাকে নিতে হবে ডেফিনেটলি এনার্জি রিলেটেড। এনার্জিটা যদি তোমার স্টাডি করতে হয়, তাহলে ইউ শুড মেক ইউজ অফ ম্যাগনেটাইজেশন অ্যাজ ওয়ান অফ দ্য ভ্যারিয়েবলস। তাহলে এমটাকে তুমি ম্যাগনেটাইজেশনটাকে দিলে, এবার ম্যাগনেটাইজেশনটা হচ্ছে কার জন্য? কোনো কিছু চেঞ্জের জন্য। তাহলে সেই করসপন্ডিংটা হচ্ছে কনজুগেট ভ্যারিয়েবল হচ্ছে এইচ, তাহলে এইচ টাইমস ডিএম। একটু এইচ বাড়ালাম বা এইচের কোনো ভ্যালুর জন্য যদি আমার ডিএম ম্যাগনেটাইজেশনে একটু চেঞ্জ হলো, তাহলে আমার সেই চেঞ্জের জন্য আমার কতখানি কাজ করছে। যেমন ফোর্স টাইমস ইয়ে করি, এই অঙ্কটাতে দেখলাম আমার একটা স্ট্রিং আছে, স্ট্রিংয়ে নিশ্চয়ই আমি ম্যাগনেটিক সিস্টেম আনবো না, তখন আমার ফোর্স বা টেনশন আর লেন্থটা আমার ম্যাটার করবে। তাহলে আমি কেমন অঙ্কটা নিচ্ছি তার উপর ডিপেন্ড করে আমার এই ফ্যাক্টরগুলো আসবে। ঠিক আছে, কারো কোনো অসুবিধা আছে সোফার? আচ্ছা, না আচ্ছা এইবার দেখো হেলমস ফ্রি এনার্জি, এটা কিন্তু আজকে তোমার বাচ্চাগুলোর জন্য কিন্তু আমি বেশি করে পড়াচ্ছি, হ্যাঁ, মানে ফার্স্ট ইয়ারের জন্য, আর তোমাদেরও যারা একটু স্টাফ গ্যাপ আছে, তারপর আমরা অঙ্কতে ঢুকবো। তাহলে এটা ইউদো নাকি? বলো।
হ্যাঁ হ্যাঁ, জেনারেলি ইউটাকে এনার্জি, আমরা ইন্টারনাল এনার্জি বলি, তো এখানে ই বলেছে এই থ্রু আউট, আগেরটাতেও দেখবে ইউ বলেছে, আমরা জেনারেলি ইউ দিয়ে ডিনোট করি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আসলে দেশ দেশের রেসপেক্টে না, বিভিন্ন দেশের রেসপেক্টে নোটেশন, এটা আমেরিকান নোটেশন, ইন্টারনাল এনার্জিকে এরা ই দিয়ে ডিনোট করেছে, সেটার অ্যাভারেজ ভ্যালুকে ইউ বলতো ওরা, বুঝতে পেরেছো? তোমরা এটাকে ইউও দিতে পারো, ডাজন্ট ম্যাটার, হোয়াটএভার। এবার আমি একটা বললাম, একটা ফাংশন ডিফাইন করলাম, তাহলে এই ফাংশনটা কিসের উপর ডিপেন্ড করবে? ইন্টারনাল এনার্জি মাইনাস টেম্পারেচার টাইমস দ্য এন্ট্রপি। তাহলে এটা যদি থাকে, তাহলে এটার আমি ডিফারেন্সিয়াল নিলে কেটে কুটে গেল, টিডিএস কেটে যাবে, মাইনাস পিডিবি মাইনাস এসডিটি। তাহলে এই দুটো থেকে তুমি দেখতে পাচ্ছ যে কোনো সিস্টেমের যদি তোমার টেম্পারেচার, বুঝতে পেরেছো, টেম্পারেচার আর ভলিউম এই দুটোকে তুমি চেঞ্জ করতে পারো সিস্টেমের মধ্যে, মানে ধরো একটা সিস্টেম আছে তোমার যেখানে টেম্পারেচার বাড়ালে ভলিউমটা বাড়ছে, ঠিক আছে, তাহলে করসপন্ডিং বা এরকম কিছু, এই দুটো অল্টারনেটিভ এনার্জি যদি ফিক্স থাকে, তাহলে এটা হলে এটা হবে, ওটা হলে এই হবে, তাহলে করসপন্ডিং তুমি এইরকম একটা সিস্টেম নেবে। তাহলে সিস্টেমটা কেন নেবে? কারণ কোনো সিস্টেমের জন্য তুমি এক্সপেরিমেন্ট করছো বা কোনো কিছু বের করছো, তার জন্য যদি তোমার ন্যাচারাল ভেরিয়েবল যদি তোমার টেম্পারেচার অ্যান্ড ভলিউম হয়, তাহলে তুমি এতক্ষণ ইন্টারনাল এনার্জি নিয়ে কাজ করাটা তোমার পক্ষে ঠিক নয়, যুক্তিযুক্ত নয়। তখন তুমি এই হেলমস ফ্রি এনার্জি এফটাকে নিয়ে কাজ করবে, মানে ওইটার ভেরিয়েশন, ওইটার ডিপেন্ডেন্স, এগুলো দেখবে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এনথালপি। এবার ধরো কোনো প্রসেসে তোমার টোটাল এনার্জিটা কনজার্ভ, টোটাল এনার্জি কনজার্ভ মানে হচ্ছে একটা সিস্টেম আছে, তার মধ্যে যদি টোটাল এনার্জিটা কনজার্ভ থাকে, যেমন ধরো ফ্রিজের বা থ্রটলিং প্রসেসে তোমার টোটাল এনার্জিটা কনজার্ভ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি একটা নতুন ফাংশন ডিফাইন করলাম, একটা পোটেনশিয়াল ফাংশন ডিফাইন করলাম এইচ, এটা। তাহলে তার যদি ডিফারেন্সিয়েট নিই, তাহলে বুঝতে পারছো প্রেশারের কমে গেল তোমার র্যান্ডমনেস বেড়ে যাবে কিরমভাবে, বা উল্টোটা এরকম। যদি আমার এনথালপি কনস্ট্যান্ট থাকে, তাহলে ডিএইচ ইজ ইকুয়াল টু কত? এনথালপি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এইচ যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে ডিএইচটা কত? 0। এবার তুমি ভাবো, তাহলে টিডিএস ইজ ইকুয়াল টু মাইনাস ভিডিপি। এবার তুমি ধরো ভলিউম কনস্ট্যান্ট রেখেছো, টেম্পারেচার কনস্ট্যান্ট রেখেছো, ফিজিক্যালি বোঝার চেষ্টা করো। এবার প্রেশারটাকে বাড়িয়ে দিলে, প্রেশার বাড়িয়ে দেওয়া মানে হচ্ছে তার আগে ডেল্টা পিটা পজিটিভ, তার আগে একটা মাইনাস আছে, তাহলে গোটাটা নেগেটিভ। তাহলে এটা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে ডিএসটা তোমার হচ্ছে নেগেটিভ, লেস দেন 0। তাহলে ডিএস লেস দেন 0 হওয়া মানে কি? ডিএস মানে তো তোমার কতটা জিগজাগ এরকম ভাবে র্যান্ডমনেস আছে, তাহলে সেটা ডিএস, তার চেঞ্জ, সেই র্যান্ডমনেসের চেঞ্জটা যদি নেগেটিভ হয়, তার মানে কি র্যান্ডমনেসটা কমে যাচ্ছে, তার মানে জিনিসটা অর্ডার্ড হচ্ছে, হ্যাঁ কি না? ফিজিক্যালি ভাবো। হ্যাঁ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো একটা রাস্তার, আমি এটা এই এক্সাম্পলটা আমি বরাবর দিয়ে আসি এবং ছেলেপেলে এটা খুব ভালো বুঝে যায়। এদিক দিয়ে একটা রাস্তা, এদিক দিয়ে একটা রাস্তা, এইখানে একজন নেতাবাবু ভাষণ দিচ্ছে, তাহলে রাস্তার ভিড়টা এদিক থেকে এসে এরম ভাবে এসে গেছে, ঠিক আছে? তাহলে ভিড়টা এরম জায়গা থেকে এতখানি আছে, সিমিলারলি ভিড়টা এরম জায়গায় থেকে এখানে আছে, যানজট হচ্ছে। এবার পুলিশ বলল যে ভাই আমরা এসব এত কিছু হাপাং পাপাং করবো না, লেটস ডু সামথিং সিরিয়াস, আমরা এইখান থেকে চাপতে চাপতে নিয়ে চলে আসি। তাহলে মাঝে যখন ফাঁকা একটু জায়গা ছিল এইখানটায়, তখন কি হচ্ছিল, একজন শ্রোতা পিছন জনের সাথে কনসার্ট হচ্ছে, নেতা ছেড়ে দাও বাবা, এখানে কোনো একজন কনসার্ট হচ্ছে, তাহলে একজন আরেকজনের সাথে গল্প করছে এখানটায়, তাহলে র্যান্ডমনেস বাড়ছে। এখান থেকে দেখতে গিয়ে হয়তো একটা কোকো কোলার বোতল নিয়ে পিছনে কারোর কাছে চলে গেল, তাহলে এর সাথে গল্প করছে, তাহলে এখানে র্যান্ডমনেস, আমি মোশনটাকে বলতে পারছি না। যখন পুলিশ ঠেঙাতে ঠেঙাতে প্রেশার দিতে দিতে এগুলোকে এইটুকু নিয়ে এলো, তাহলে এই লোকগুলোর জিগজ্যাগ মোশনগুলো তাহলে বন্ধ হয়ে গেল। তাহলে এই দোকানে একটা সিগারেট কিনে এখানে চলে গিয়ে আড্ডা মারছে, আবার এখান থেকে এই র্যান্ডমনেসটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সেম এক্সাম্পল হিয়ার। তাহলে পুলিশ যদি ডিপিটাকে যদি বাড়ায়, তার মানে প্রেশার যদি এই সাইড ধরে ধরো বাড়লো, তাহলে ডিপিটা বেড়ে গেল, তার আগে একটা মাইনাস আছে, তাহলে ডিএসটা কমে যাচ্ছে, র্যান্ডমনেসটা কমে যাচ্ছে। বোঝা গেল? ক্লিয়ার? এরকম তো হ্যাঁ হয়েছে, এরকম তো হয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই এই মেলাতে বা ঠ্যাঙানি পুলিশের অনেকেই খেয়েছে, এখানেই জানি।
এই অঙ্কটা বুঝিয়ে দিলাম, এই সিস্টেমটা বুঝিয়ে দিলাম। আর একটা হচ্ছে স্যার তোমাকে, তাহলে ভলিউমটা তো চেঞ্জ হচ্ছে, মানে হ্যাঁ ভলিউমটাকে আমি প্রেশারটা বললাম বাড়ালে আর কি। না, প্রেশারটা আমাকে ভাবতে হবে যে আমি যদি এইটাকে আর এইটাকে কনস্ট্যান্ট রেখে দিই, এমন একটা সিস্টেম। হ্যাঁ তুমি এবার বলেছো ঠিক, এবার যদি হ্যাঁ কারেক্ট, এবার তোমার কথাটা হয়েছে। প্রেশার যদি এইখানটায় তুমি বলছো ভলিউমটা কমে যাচ্ছে, কারেক্ট। তুমি সেই হ্যাঁ সেই জিনিসটা যদি দেখো, আমি যদি ভলিউমটাকে কনস্ট্যান্ট রাখি, ভলিউম কনস্ট্যান্ট রাখা মানে লোকজনদের বলে দিলাম যে তোমরা নড়াচড়া করতে পারবে না, নড়াচড়া করলেই পুলিশে গিয়ে ঠ্যাঙাবে, তাহলে দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ প্রেশার। যদি তোমার ভলিউমটা কনজার্ভ থাকে, ঠিক আছে, এই এক্সাম্পলটাই ধরো, ভলিউম যদি তোমার কনজার্ভ থাকলো, এইখান থেকে এইটুকু হচ্ছে ভলিউম, তাহলে র্যান্ডমনেস যেটা ছিল, ইফ সামবডি ইজ সুপারভাইজিং, পুলিশ যদি সুপারভাইজ করছে, তাহলে র্যান্ডমনেসটা তো কমে যাচ্ছে। এটা সাইকোলজিক্যাল প্রেশার, এটা সব জায়গায় খাটে। তাহলে তুমি যদি একটা সাইকোলজিক্যাল অঙ্ক করতে যাও, এই পেপার লিখতে যাও, যদি তুমি এইসব এক্সাম্পল দাও, তাহলে তোমার কিন্তু পেপারটা সলিড হবে, বলবে বাবা থার্মোডাইনামিক্স ইউজ করেছে, অনেক কিছু জানে। এটাও হয়, ঠিক আছে। বেস্ট হয় গ্যাসের স্যার এক্সাম্পল। কিন্তু গ্যাসের ক্ষেত্রে কি করে হবে, মানে আচ্ছা প্রেশার বাড়ালে তো ধরো ধরো ভলিউমটা ধরো চেঞ্জ হয়। না, প্রেশার বাড়ানো, ধরো প্রেশার কি করে বাড়বে, প্রেশার কোনো, তুমি এখানে বলছো ভলিউমটাকে যদি কনস্ট্যান্ট রেখে দিলাম, ভলিউম কনস্ট্যান্ট রেখে প্রেশার কি করে বাড়ানো যায়? একদম ভালো প্রশ্ন। এই ওর কথাটা শুনলি, ও কি বললো, ভলিউম বাড়িয়ে রেখে প্রেশারটাকে কি করে, মানে এই রাস্তার গল্পটাই, ভলিউমটাকে ও বলছে স্যার ভলিউমটা যদি আপনি ফিক্স রাখেন তাহলে প্রেশার কি করে বাড়বে, তাই না? তাই তো বললি। হ্যাঁ স্যার। চলো, এন মানে এখানে নাম্বার অফ মোল, ভালো করে নিয়ে নিচ্ছি, এন ইন্টু এন অ্যাভোগাড্রো আরটি, তাই তো। এবার তুমি প্রেশার ভলিউমটাকে কনস্ট্যান্ট রেখে দিয়েছো, ফিক্সড, প্রেশার কি করে বাড়াবে বলো? টেম্পারেচার বাড়ালে। টেম্পারেচার চেঞ্জ করে টেম্পারেচারও কনস্ট্যান্ট বলে দিয়েছি, তাহলে কি করে বাড়াবে? নাম্বার অফ মোল। মোল নাম্বারটা এক্স্যাক্টলি বাড়বে। এক্স্যাক্টলি, তাহলে প্রেশার আমি কি করে বাড়াতে পারি ফিজিক্যালি, আমার গ্যাসের মধ্যে আরো ইনপুট গ্যাস দিয়ে দিয়ে, ঠিক আছে, নাম্বার অফ গ্যাস পার্টিকেলের সংখ্যা বাড়িয়ে দিলাম। ওকে, কি বুঝলে? হ্যাঁ স্যার। আচ্ছা, তার মানে এবার তোমাকে সিস্টেম দেখতে হবে। যেমন দেখো তোমায় বলে দিই যে ফেজ ট্রানজিশন হয়, মানে স্যার সলিড, হ্যাঁ বলো। তাহলে ওই সিস্টেমটা তো মানে ওপেন সিস্টেম হবে তাহলে, মানে যেহেতু মাস ওপেন পারমিট ওপেন করছে সিস্টেমের যেহেতু। গল্পটা আবার আলাদা, এর জন্য না, আমি এমনি বললাম, এই ক্ষেত্রে এক্সাম্পলের জন্য বললাম তোমায়। জেনারেলি তোমার এনথালপির গল্পটা কিন্তু অন্য ক্ষেত্রে হয়, ওপেন সিস্টেমের মতো না। এনথালপির ক্ষেত্রে একটা অঙ্ক করে দেখাবো, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। এখন এটাকে একটু ধরে নাও, ওপেন সিস্টেম হলে কিন্তু এনার্জিও চেঞ্জ হয়, পার্টিকেলও চেঞ্জ হয়, ঠিক আছে। হ্যাঁ তুমি এটা যদি বলছো নাম্বার বাড়ছে, এটা ওপেন সিস্টেম, এক্স্যাক্টলি। আমি তোমাকে একটা এক্সাম্পল দিলাম যে একসঙ্গে কিন্তু তাহলে, তাহলে কি, যদি আমার টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে ভলিউম কনস্ট্যান্ট রেখে প্রেশারটাকে শুধু বাড়াতে হয়, তাহলে এটা ছাড়া উপায় নেই ওপেন সিস্টেম ছাড়া, ইনপুট ভরে দিয়ে, গ্যাস পার্টিকেল ভরে দিলে তবে এটা হবে। তাহলে তোমার যদি ওপেন সিস্টেম না হয়, যদি ক্লোজ সিস্টেম হয়, তাহলে তুমি এটাকেও কনস্ট্যান্ট এটাকেও কনস্ট্যান্ট রেখে এটাকে পাল্টাতে পারবে না, পারবে? না। হ্যাঁ, সেই এখানে লিমিটেশন আসছে। এবার ধরো তোমার ফেজ ট্রানজিশন যেখানটা হয়, পিটি প্লট, তাহলে ফেজ ট্রানজিশন এরমভাবে যাচ্ছে, এরমভাবে একটা ফেজ, এখানে একটা ফেজ, এটা হচ্ছে ইয়ে ভেপার লিকুইড সলিড, তিনটে ফেজ, এটাকে বলছে ট্রিপল পয়েন্ট। তাহলে ফেজ ট্রানজিশনের সময় তোমার কোন জিনিস দুটোকে অল্টারনেট করলে তোমার স্টেটের পরিবর্তন হয়, ফেজের পরিবর্তন হয়? ফেজ ট্রানজিশনের, আচ্ছা তুমি একটু বলো দেখি, লেটেন্ট হিট কি, লেটেন্ট হিটের বাংলা কি? লিনতাপ। লিনতাপ, লিনতাপ, লিনতাপের ডেফিনেশন কি বলো তো? স্টেট, মানে স্টেট চেঞ্জের জন্য যে পরিমাণ হিটটা দরকার ওই মলিকিউলের অ্যাট্রাকশন গুলোকে কমানোর জন্য, যদি এটা ভেপারাইজেশন হয় বা লিকুইফ্যাকশন হয়। আর সলিডিফাইড বা যাই লিকুইফ্যাকশনের হোক, ওটা ক্ষেত্রে আলাদা, ওটা উল্টোটা হবে। হ্যাঁ সেম সেম। একটা জিনিস মিস করে গেলে, কি বলতো? টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে। এক্স্যাক্টলি, অ্যাট দ্য মেল্টিং পয়েন্ট বা অ্যাট দ্য ভেপারাইজেশন পয়েন্ট বা অ্যাট দ্য কনডেনসেশন পয়েন্ট, তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট। তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট তুমি যদি সেখানে রাখো, টেম্পারেচার কনস্ট্যান্ট যদি রাখো, তাহলে প্রেশারের ফ্লাকচুয়েশনে কিন্তু স্টেট চেঞ্জ হয়, হয় না?
কিরকম? দেখো, তুমি জল পাহাড়ের উপরে নিয়ে যাচ্ছ, টেম্পারেচার ওই 0 ডিগ্রিতে আছে, তুমি 0 ডিগ্রিতে ঘরে তা জল রাখো, তোমার জল এই 0 ডিগ্রি বলছি, তোমার রুম টেম্পারেচারে রাখো, জল ফুটবে না। কিন্তু সেই টেম্পারেচারে ধরো তুমি আকাশে গিয়ে মেনটেন করলে পাহাড়ের চূড়োয়, সেখানে কিন্তু প্রেশারটা কম, তাহলে কিন্তু জল ফুটতে শুরু হয়ে গেল, তাহলে ফেজ ট্রানজিশন শুরু হয়ে গেল। তাহলে টেম্পারেচার যদি তুমি সেইটাই রাখো, তাহলেও প্রেশার কমালে তোমার ফুটতে শুরু করবে, করে না? আচ্ছা, কারা কারা বাড়িতে কুকারে রান্না করেছে বলো? কোনো ছেলে করেছে? করে পিকনিক টিকনিকে? হ্যাঁ কি কি করে? ভেতরে প্রেসারটা বাড়ায়, মানে যাতে বেশি টেম্পারেচারে রান্না জলটা করেছো তো? ফুটে। আচ্ছা, দেখেছো। এবার রান্না করার পর আমি তোমায় বলছি, তুমি যখন গ্যাসটা বন্ধ করে দিয়েছো, এটা হাই প্রেসারে আছে, তুমি ভেতরে কিছু গুপ গুপ আওয়াজ পাবে না। এবার যেই তুমি হুইসেলটা খুলে দেবে, দেখবে তোমার ভেতর থেকে বাবল বেরোচ্ছে, জলের ভেতর থেকে। খাসির মাংস ধরো, এটা আমরা সবাই বুঝি, যে শাকাহারি যদি কেউ থাকে ক্ষমা করো আমায়। তাহলে তখন ভেতরে ঝোলটা কাঁপতে শুরু করে, বুড়বুড় উঠতে শুরু করে। কেন বলো তো? প্রেশারটা কমে গেল, ওর ভেতরে যে হিটটা ছিল সে তখন লো প্রেসারে ফুটতে শুরু করে দিল। সেম গল্প। আগে যখন ঢাকনাতে হুইসেল লাগানো থাকলো, ঢাকনা লাগানো থাকলো কাস্কেট দিয়ে, তাহলে তোমার হাই প্রেসারে আছে, তাহলে হাই প্রেসারে যেটা ফুটছে না, সেটা প্রেসার কমে গেলে কিন্তু ফুটতে শুরু করে দিল। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ বল, এখানে গল্প শুনতে শুনতে কতজন খাসির মাংসের কথা ভাবলি? বল। স্যার। মনে থাকবে, মনে থাকবে জিনিসটা। তাহলে আর একটা এরকম ফেজ ট্রানজিশনের জন্য বলে, সেটাকে বলে গিভস ফ্রি এনার্জি। তাহলে সেটাকে আমরা ডিনোট করি জি। সেই জন্য তোমরা যখন ফেজ ট্রানজিশনের ছবি দেখবে, জি এর জি রিমেন্স কনস্ট্যান্ট অ্যাকর্ডিং এ ফেজ ট্রানজিশন, আর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জি প্রাইম তার আবার একটা ডিসকন্টিনিউটি থাকে, এটা যখন লো টেম্পারেচার পড়াবো। তাহলে আমি আজকে এইখানটা বেশি বলছি না, জাস্ট এই চ্যাপ্টারের অনুযায়ী করে বলছি। দ্য গিভস ফ্রি এনার্জি ইজ দ্য এনার্জি or the thermodynamical potential যেটার ভেরিয়েশন or dependence on different variable আমরা দেখব, provided in a system you have got temperature and pressure are the variables T and P. ঠিক আছে? এইবার নেমোনিক্স। তাহলে তিনটে ভেরিয়েবল তোমাদের পড়ার, তিনটে মানে চারটে, একটা তোমরা এনার্জি জানতে, ইন্টারনাল এনার্জি, আর বাকি কি কি বলো? হেলমস ফ্রি এনার্জি, গিভস ফ্রি এনার্জি, আর এনথ্যালপি। এই চারটে, একটা হচ্ছে এই জি আর একটা এফ। কিছু কিছু বই আবার এটাকে হেলমস ফ্রি এনার্জিটাকে এ দিয়েও ডিনোট করে, যেমন জিম্যান্সকি। তা আমরা এখানে এ দিয়েই পড়তে পারি। এরকম দেখো অনেক রকম নেমোনিক আছে। এই নেমোনিকটা হচ্ছে, এটাকে জেনারেলি আমরা ইউ দিয়ে ডিনোট করি, তাই তো বেটা? ইন্টারনাল এনার্জিটাকে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার দেখো, এখানে তো এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করা আছে, এখান থেকে করে দিচ্ছি। ধর, এটা কি করলাম? আমি যেটা বলছি একটু মনে রাখবে, কোনো একটা বইয়ে দেখেছিলাম, মনে হয় এবি গুপ্তর বই আছে, গুড ফিজিসিস্ট হ্যাভ স্টাডিড আন্ডার ভেরি ফাইন টিচার্স। এই হচ্ছে নেমোনিক। ঠিক আছে? আর এই হচ্ছে তোমার অ্যারো সিম্বল, বলে দিচ্ছি। ট্রুলি পজিটিভ, এই হচ্ছে টিআরপি যদি একদিকে থাকে। নেমোনিকগুলো সব একটু ভালো করে শোনো, যারা জানো তারাও খুব ভালো, যারা জানো না তারাও আরো ভালো করে শোনো। এবার দেখো, এখানে আমি অ্যারো কেন দিলাম, এটা হচ্ছে একটা এমনভাবে সিম্বল করে লিখেছি। দেখো, জি হচ্ছে গিভস ফ্রি এনার্জি, সে কার উপর ডিপেন্ড করছে? টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আমি এই পাতাটা খুলেই দেখাচ্ছি। তাহলে জি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাহলে যদি এখানে ডিজি করি, তাহলে ডেল জি ডেল টি, আর এটা হচ্ছে ডেল জি ডেল পি। এই এবার দেখো, তোমার এই জি হচ্ছে মাঝখানে আছে, তার দুটো করসপন্ডিং হচ্ছে টি আর পি।
কিন্তু পি এর সাথে যখন ডেল জি ডেল পি করা হবে, ডেল জি ডেল পি, এখানে আমি ডেরিভেটিভ করছি, ডেল জি ডেল পি, তার অ্যারোর দিকে আছে ভি, তাহলে ডেল জি ডেল পির জায়গায় আমি এখানটাই ডাইরেক্ট ভি লিখে দিতে পারি। আর ডেল জি ডেল টি যখন করছো তার থেকে অ্যারো, কিন্তু অ্যারো সিম্বলটা উল্টো দিকে, তাহলে এখানে হচ্ছে মাইনাস এস, তাহলে এই ক্ষেত্রে আমি এটাকে মাইনাস এস লিখে দিলাম। তাহলে তুমি দেখো ডিজি ইজ ইকুয়াল টু মাইনাস এস ডিটি প্লাস ভি ডিপি আছে কি, এসে গেল, মনে রাখা যাচ্ছে? কই রে, স্যার একটু বুঝিয়ে দিন না স্যার, বুঝতে পারলাম না। কে তুই, স্যার নাম কি, বিশ্বরূপ। নাম কি? বিশ্বরূপ। আচ্ছা বিশ্বরূপ, আমি আরেকবার বলছি, বিশ্বরূপের জন্য আরেকবার বলছি, এবং যে বুঝতে পারবে না সে কিন্তু আবার আমাকে খোঁচাবে। থ্যাংক ইউ বিশ্বরূপ, না জিজ্ঞেস করার জন্য। এতদিন ক্লাস করিসনি কেন আমার? আগে ওটার উত্তর দাও। স্যার ডিসপ্লেটা ভেঙে গেল স্যার, তার জন্য। হ্যাঁ, পরীক্ষা হয়নি? না স্যার, ডিসপ্লেটা আমার ভেঙে গেল স্যার, ও মোবাইলটা, আচ্ছা, তার জন্য সরানোর জন্য আচ্ছা অন্য আচ্ছা, কারোর। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, ঠিক ঠিক। আচ্ছা দেখো, আমি এখানে জিটাকে প্রথমে নিচ্ছি, তাহলে জি কার ফাংশন, এর দুই সাইডে যারা আছে, দুই ভাই বোন, পি আর টেম্পারেচার, পি টেম্পারেচার, তাহলে এখান থেকে আমি আসছি ডিজি, তাহলে কত হচ্ছে, ডেল জি ডেল পি ডিপি at constant t প্লাস ডেল জি ডেল টি at constant p dt। এটা তো লেখা যায়, একটা এক্সাক্ট ডিফারেনশিয়াল কিরকম করে লেখা যায়, তাই তো? কই রে, হ্যাঁ স্যার। স্যার, আর যার ফোন ভেঙেছিল বিশ্বরূপ, লেখা যায় তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার দেখো ডেল জি ডেল পি, তার মানে আমি দেখছি ডেল জি ডেল পি, তাহলে এই রেসপেক্টে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে যার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি পি, পি এর ডায়াগোনালি কে আছে, ভি আছে, এবং পি থেকে ডায়াগোনালের দিকে যাচ্ছি, তার মানে পজিটিভ দিকে যাচ্ছি, তাহলে এই ক্ষেত্রে আমি পজিটিভ ভি হবে, তাহলে এখানে হচ্ছে ইজ ইকুয়াল টু হচ্ছে ভি ডিপি। আবার ডেল জি ডেল টি যদি করি, তাহলে আমার ডায়াগোনাল কে আছে এস, কিন্তু এই অ্যারোর উল্টো দিকে আসছি, তাহলে আমি একটা মাইনাস নেব, তাহলে মাইনাস কত এস ডিটি। তাহলে দেখো এই এক্সপ্রেশনটা আমার এখন এই নেমোনিকের থ্রু আমি বের করলাম, আমি তো মনে রাখতে পারছি না কার সাথে কে আছে, এই এক্সপ্রেশনটা আমাকে যদি বের করতে হতো তাহলে আমি কি করে মনে রাখবো, এই নেমোনিকের থ্রু, বুঝেছো কি বাবু? হ্যাঁ কে বললি? হ্যাঁ স্যার। এটা মেয়ের গলা পেলাম, বল হ্যালো, বাহ, জিজ্ঞেস করে চলে যাচ্ছে, যাই হোক। এইবার যদি এটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল হয়, তাহলে এটাকে আমি আরেকবার যদি ডিফারেন্সিয়েট করি এইটার রেসপেক্টে, তাহলে ডেল ভি ডেল টি যদি এটা করি ইজ ইকুয়াল টু কত হবে, এখানে একটা মাইনাস আছে, মাইনাস ডেল এস ডেল পি। দেখো এটা তাহলে একটা ম্যাক্সওয়েলস রিলেশন, এটা একটা ম্যাক্সওয়েল রিলেশন, যেটা কোত্থেকে এলো, এইখান থেকে এলো, বুঝতে পেরেছো? তাহলে ম্যাক্সওয়েল রিলেশন গুলোকে, এগুলো হচ্ছে ম্যাক্সওয়েলস রিলেশন। এবার ম্যাক্সওয়েল রিলেশন গুলো মনে রাখার আর একটা টেকনিক আছে, কিন্তু তার আগে আমি তোমাদের সকলকে বলবো একটা এক্সারসাইজ করো, একটা না দুটো, তাহলে তোমাদের সিস্টেমটা মনে থেকে যাবে। Find the Maxwell's relation between volume and temperature, that depends on volume and temperature. Find the Maxwell's relation and the corresponding thermodynamic potential. Thermodynamic potential, এইগুলোকে সব potential বলে, FUHC, thermodynamic potential for a system where V and temperature, volume and temperature are variables. বলো বলো, করো করো করো।
স্যার ডেল এস বাই ডেল ভি কনস্ট্যান্ট পি সমান ডেল পি বাই ডেল টি কনস্ট্যান্ট ভি। বলো। ডেল এস বাই ডেল ভি কনস্ট্যান্ট টি সমান ডেল পি বাই ডেল টি কনস্ট্যান্ট ভি। ঠিক আছে, ঠিক আছে। করো। হলো? না, ফার্স্ট ইয়ারের ছেলেপেলেদের কাউকে বলছি। ফার্স্ট ইয়ারে কেউ একজন উঠতে পারে। থার্ড ইয়ার না, সেকেন্ড ইয়ার না। কইরে হলো? আমি তো কিছুই বলি না, আমি বলেছি এই ভিটির ফাংশন কি হবে, তাহলে ডিএফ ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল এফ ডেল ভি ডিভি প্লাস ডেল এফ ডেল টি ডিটি। ডেল এফ ডেল ভি হচ্ছে তার উল্টো দিকে হচ্ছে, তাহলে মাইনাস পি, তাহলে মাইনাস পি ডিভি মাইনাস এস ডিটি। তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি টি এর রেসপেক্টে, তাহলে এটা হচ্ছে মাইনাস পি, মাইনাস মাইনাস দুটোই বাদ দাও তুমি এখানে, তাহলে ডেল পি ডেল টি at constant v is equal to del s del v at constant t। তাহলে এটা একটা ম্যাক্সওয়েলস রিলেশন, যেটা কোন সিস্টেমের ক্ষেত্রে খাটবে, যেক্ষেত্রে আমি হেলমস ফ্রি এনার্জিটা আমি কনসার্ভ ধরতে পারবো। বুঝতে পেরেছো? এইরকম। আচ্ছা, এবার তোমাকে একসঙ্গে যদি অনেক কটা ইয়ে দিয়ে দেওয়া হয়, ওই তোমার ভেরিয়েবল অর্ডারে দেওয়া হলো, তাহলে তোমাদের বলে দিচ্ছি এই অর্ডারে যদি থাকে, বা এক মিনিট ভুল করলাম, এটা
এই অর্ডারে যদি থাকে, এই অর্ডারে যদি থাকে, এই একই তো করলাম, তাই না? কি করলাম? এই একই তো অর্ডার হয়ে গেল, একই। কেসটাকে এক দুই করে সরিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, দাঁড়াও একই একই। হ্যাঁ, আরেকটা এরকম ক্লকওয়াইজ হোক বা অ্যান্টি ক্লকওয়াইজ, এইরকম অর্ডারে যদি তোমাদের ভেরিয়েবল থাকে, কারণ ইয়ে কি বলে, ম্যাক্সওয়েলস রিলেশন, তুমি একটা ডেরিভেটিভ, মানে ধরো এখানে ডেরিভেটিভ ডেল্টা a1 বাই ডেল্টা a2 at constant a4 is equal to delta a3 by delta a4 at constant a2, এই হচ্ছে তোমার গল্প। a b a1 a2 a3 a4 হচ্ছে তোমার চারটে এসপিটিভি। এবার এইরকম অর্ডারে যদি থাকে তাহলে তোমার এটা ম্যাক্সওয়েলস রিলেশন। আর এই ক্ষেত্রে যদি প্লাস মাইনাস থাকবে কি না, এখানে থাকতে পারে অথবা নাও থাকতে পারে, সেটা ডিপেন্ড করবে যদি তোমার এই এক সাইডে পি আর টি থাকে। এখানে এক সাইডে পি আর টি আছে, এখানে এক সাইডে পি আর টি আছে। এটাকে মনে রাখবে, সিম্পল টেকনিক হচ্ছে, একটা আগেরটা কি বললাম, আগের নেমোনিকটা কি ছিল, কেউ মনে আছে? কি ছিল? গুড ফিজিসিস্ট। কি ছিল? গুড ফিজিসিস্ট, Study under verified. আবার ভেরি ফাইন টিচার্স। গুড ফিজিসিস্ট হ্যাভ স্টাডিড আন্ডার ভেরি ফাইন টিচার্স, লিখে দিচ্ছি, তোমরা নোট করো। গুড physicists have studied under very fine teachers, ঠিক আছে? এটা একটা। আর এর ক্ষেত্রে হচ্ছে, এই ক্ষেত্রে হচ্ছে আইদার ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে শিওরেস্ট প্রসেস টু ভেরিফাই। দেখো, শিওরেস্ট প্রসেস টু ভেরিফাই, শিওরেস্ট প্রসেস টু ভেরিফাই, ক্লকওয়াইজ হোক অ্যান্টি ক্লকওয়াইজ হোক। আর একসঙ্গে একদিকে থাকা মানে হচ্ছে ট্রুলি পজিটিভ, ট্রুলি পজিটিভ। তাহলে তিনটে নেমোনিক ম্যাক্সওয়েলস রিলেশন তোমার নোকের ডগায়, একটা নেমোনিক, দুটো নেমোনিক, তিনটে নেমোনিক, ঠিক আছে? মনে রাখো। এবার ম্যাক্সওয়েলস রিলেশন দিয়ে ডেরিভেশন হয়, এই অনেক রকম, অনেকে বই অনেক রকম করে, আমি সিম্পলেস্টটা দেখালাম। তাহলে তো ম্যাক্সওয়েলস রিলেশন এলে, এবার ম্যাক্সওয়েলস রিলেশনের অ্যাপ্লিকেশনটা পরের ক্লাসে করা যাবে। আচ্ছা, তাহলে আমরা এখন কোথায় যাব? এই মেটেরিয়ালটা পাঠিয়ে দেবো তোমাদের, তাহলে কোথায় যাব? আগের দিন যত দূর গেছিলাম তারপরে, নাকি একটু অঙ্ক করবো? কি করবো বলো, তোমাদের উপর ডিপেন্ড করছে। করুন স্যার একটু অঙ্ক। হ্যাঁ, না ফার্স্ট ইয়ারের অঙ্ক মতামত, করুন স্যার। ফার্স্ট ইয়ারের মতামত ফার্স্ট ইয়ার কি করবো? কই রে বল, ফার্স্ট ইয়ারে পড়ি। কিছু প্রবলেম তো ফার্স্ট ইয়ারেই বলছিস? চ, হ্যাঁ স্যার। তাহলে এই প্রবলেম শিটে কত দূর হয়েছিল আমাদের, এটা আমাকে যারা রেগুলার তারা বলো দেখি। অত করাই হয়নি না, 16 অব্দি বোধহয় হয়েছিল না, 15-16 অব্দি। আচ্ছা, 16 মনে হয়। না, 14 অব্দি করা হয়েছিল, 14 অব্দি করেছি, আমি 13 শেষ করিনি, 14 অব্দি করেছি। আচ্ছা, সবার কাছে মেটেরিয়ালটা আছে? হ্যালো, সবার কাছে মেটেরিয়ালটা আছে? হ্যাঁ স্যার। তাহলে তোমরা কেউ কেউ কি করেছো? অনেক কনফেশন আছে, করেছো কি করোনি? যারা জানো থার্মোডাইনামিক্স, কি করোনি? কতজন করেছো? থার্ড ইয়ারটা বাদ দাও, সেকেন্ড ইয়ারের। কই রে, কতজন আছিস দেখি তো। করা হয়নি। বাবা, আবার দুজন পালিয়ে গেল, কারা? দেখি কারা কারা পালায় রে বাবা।
ভার মে যায়। ঠিক আছে, করা হয়নি। ঠিক আছে, আজকে আমি আধ ঘন্টার অঙ্ক করাবো, কারণ তোমরা বুঝতে পারছি তোমাদের যদি বেশি লোড হয়ে যাচ্ছে, আমি অল্প অল্প পড়াচ্ছি। ঠিক আছে, এই টেকনিকটাই ভালো। কিন্তু পড়নি কেন তারা, সেটা যাতে করো দেখি। ইন কেস অফ অ্যান আইডিয়াল গ্যাসিয়াস ইন 3 dimension, the temperature at which the velocities of the molecules v1 v2 are associated with equal number of Maxwell's distribution, মানে কোন টেম্পারেচারের ক্ষেত্রে তোমার ইকুয়াল নাম্বার, এটা কি করে করবো বলো তো? ইন কেস অফ অ্যান আইডিয়াল গ্যাস 3 dimension কেসেস, তাহলে ভেলোসিটি হচ্ছে, ম্যাগনিটিউড হচ্ছে v1 v2, তাহলে তাদের ইকুয়াল ডিস্ট্রিবিউশন কোন ক্ষেত্রে হবে, ইকুয়াল ভ্যালুস অফ ম্যাক্সওয়েলস ডিস্ট্রিবিউশন, তাহলে সেক্ষেত্রে আমার কোন টেম্পারেচারে হবে? ব্যাপারটা হচ্ছে এইরকম, এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2, তাহলে T1 T2 কোন ভ্যালুর জন্য দুটো ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালু সেম, তাহলে দুটোরই ক্ষেত্রে সেম হচ্ছে। তাহলে এফ অফ v1 ইজ ইকুয়াল টু হচ্ছে এইখানে এফ ডিস্ট্রিবিউশন অফ এফ অ্যাট v2, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে এবার এই দুটোর ক্ষেত্রে ইকুয়েট করে বলো দেখি কোনটা। করো, পরপর 3টে অঙ্ক দিয়েছি, জলের বোতল নিয়ে আসছি, করো। হলো? একটু দাঁড়ান। পরীক্ষা হলে তো টাইম পাবি? So T সমান in v2 square minus v1 square by 4 kb log v2 by v1. বললো বোধহয় না উত্তর?
তাহলে কত নম্বর হচ্ছে? এ, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কি করে অঙ্কটা করব? স্যার FV1 ইকুয়ালস টু FV2 করে ওখান থেকে টি এর একদম মানটা বার একদম একদম। এফ ভি তোমার ডিফারেন্স হচ্ছে এফ ভি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এম বাই 2 পাই কেটি টু দি পাওয়ার 3/2 ই টু দি পাওয়ার মাইনাস এম ভি স্কোয়ার বাই 2 কেটি, করব। তাই তো? টু দি পাওয়ার, হ্যাঁ ঠিক আছে, ইন্টু ভি স্কোয়ার, তাই না? ইন্টু ভি স্কোয়ার ছিল 3 ডাইমেনশনের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এফ ভি ওয়ান ভি ওয়ান করে দিই, টি ওয়ান ভি ওয়ান টি ওয়ান ভি ওয়ান, ঠিক আছে। আর এফ অফ ভি টু, এই দুটো ইজ ইকুয়াল টু সেম, তাহলে এম বাই 2 পাই কেটি, এগুলো সব কেটে কুটে আছে, এম ফেম আমি তাহলে করে দিচ্ছি 1 বাই টি ওয়ান টু দি পাওয়ার 3/2 ই টু দি পাওয়ার মাইনাস টি ওয়ান, তো সরি টি ওয়ান না, এখানে টি তো সেম দুটো ক্ষেত্রে, কোন টেম্পারেচারে জানতে চেয়েছি, তাহলে দুটোই সেম, টি টু দি পাওয়ার 3/2 ই টু দি পাওয়ার মাইনাস এম ভি ওয়ান স্কোয়ার বাই 2 কেটি ভি ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই, এইটিটাও কেটে যাবে, ঠিক আছে। তাহলে এই গোটা এই জিনিসটা থাকছেই না, বুঝতে পেরেছ? এই দুটোতেই হয়ে যাচ্ছে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এম ভি টু স্কোয়ার বাই 2 কেটি ভি টু স্কোয়ার, তাহলে এই ক্ষেত্রে আমি দুটোকে রেশিও নিয়ে নিচ্ছি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস, এটা এখান থেকে আমি যদি গোটাটাকে নিয়ে নিই, দুভাবে করা যায়, এটাকে দুদিকে আমি লগ নিয়ে করতে পারি, অথবা ই ভি ওয়ান স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার এদিকে নিয়ে এলাম, যে তোমার যে জিনিসটা আসবে লগ ভি ওয়ান বাই ভি টু, ওটা 2 ফ্যাক্টর আসবে, ঠিক আছে। আর এখানে 2 আছে, সেই জন্য এটা 4 হয়ে যাবে। তাহলে টি ইজ ইকুয়াল টু এম, একদিক থেকে আসি, এম ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার বাই 2k 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 into 4k into log V1 বাই V2 v2 স্কোয়ার বাই v2 বাই v1, V2 বাই V1। v2 বাই মাইনাসটা আছে না, নিচে এসে গেল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার উত্তর। আচ্ছা, পরবর্তীকালের অঙ্কটা দেখি। A gas consists of molecules of mass m and is at a temperature T. এই ফার্স্ট ইয়ার কিন্তু এগুলো না বললে হবে না, এগুলো কিন্তু তোমাদের জানার মধ্যে আমরা অঙ্ক করছি, এগুলো কাইনেটিক থিওরি, এগুলো জানো তো নাকি আবার বলবে এগুলোও জানি না? কে রে বাবা, কই রে ফার্স্ট ইয়ার? এই কাইনেটিক থিওরি ছিল না ফার্স্ট ইয়ারে? না স্যার। না স্যার। ভগবান, ঠিক আছে, বোঝার চেষ্টা কর। তোরা তো কি ম্যাক্সওয়েলস ডিস্ট্রিবিউশন লটা তো জানিস, ম্যাথমেটিক্সটা তো বুঝলি, ফিজিক্সটা না জানতে জানিস, ম্যাথমেটিক্সটা কি বুঝছিস তো? হ্যাঁ স্যার। একটু আমার সাথে সাথে চল, তাহলে তোরা একটা সহজ জিনিস সেকশন শিখে যাবি এক সেমিস্টার এগিয়ে। A gas contains of molecules m of mass m at a temperature T in 3 dimension. Making use of Maxwell's velocity distribution function, the corresponding distribution of the molecules over the kinetic energy is given by. কি বলেছে? গ্যাস ফর্মুলা, মেক ইউজ অফ দ্য ম্যাক্সওয়েলস ডিস্ট্রিবিউশন, দ্য করসপন্ডিং ডিস্ট্রিবিউশন অফ দ্য মলিকিউলস ওভার দ্য কাইনেটিক এনার্জি। তাহলে এটা তোমাদের বই একটা প্রুফ করাই আছে, কোনটা হবে? স্যার বিয়েরটা। আমার মনে নেই, এটা করে দেখতে হবে। হ্যাঁ, ওই ই দিয়ে করা আছে, এটা ডিএটা, তাই তো? হাফের সঙ্গে প্রপোর্শনাল হয়, হ্যাঁ, আর ই টু দি পাওয়ার মাইনাস ই বাই কেটি, ই টু দি পাওয়ার হাফের সঙ্গে প্রপোর্শনাল হয়, এফ ই ডি টা। তাহলে বিয়েরটা হ্যাঁ বিয়েরটা বলছি। তাহলে এখানেও তো আছে, এর সাথেও তো আছে, তাহলে কনস্ট্যান্টের জন্য না, আর ই টু দি পাওয়ার মাইনাস ই বাই কেটি আছে, এখানে 2 পাইটা হবে, বিয়েরটাই হবে। বিয়েরটাই তো হবে, তাই তো বললাম। 2 পাই, এখানে পাইটা মিসিং ছিল, 2টা মিসিং হ্যাঁ ছিল, স্যার। হ্যাঁ স্যার। এটা করা আছে। এটা জাস্ট ওইখানে সাবস্টিটিউট করবে, রয় গুপ্তর বইয়ে আছে, থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার তো পরে শিখবে। A gas consists of molecules of m at a temperature T in 2 dimension, making use of the Maxwell's Boltzmann. এটা 2 dimension, কোনটা হবে? বলো কোনটা হবে? এটা 2 ডাইমেনশনে বলেছি, তাহলে 2 ডাইমেনশনে আমার গল্পটা কিরম হয়? 2 ডাইমেনশনে আমি অঙ্কটা কিরম হয়? ওখানে যেমন ছিল 4 পাই আর স্কোয়ার
এই 4 পাই ভি স্কোয়ার ডিভি এরকম ছিল, আমরা ওই স্পেসটাকে নিয়েছিলাম টু ডাইমেনশনে কে নেব 2 পাই ভি ডিভি, তাহলে তার সাথে হচ্ছে এ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটি। এবার এ মানে হচ্ছে কত, এম বাই 2 পাই কেটি টু দি পাওয়ার হাফ। আমি দেখো একেবারে বলছি, তোমরাও পারবে এটা। তাহলে আমার আগে 3 ডাইমেনশনে এফ ভি কত ছিল, 3 ডাইমেনশনে এফ ভি কত ছিল 3D তে, বলো 3D তে কত ছিল? ফার্স্ট ইয়ারে কেউ একজন মনে করার চেষ্টা কর। 4 পাই এম বাই 2 পাই কেটি টু দি পাওয়ার 3/2 ই টু দি পাওয়ার এম সি স্কোয়ার বাই 2 কেটি সি বলছি, এখানে ভি দিয়েছি, ভি স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার ডিভি। এই ছিল হচ্ছে 3 ডাইমেনশন। তাহলে 2D তে কত হবে, 4 পাইয়ের জায়গায় 2 পাই, এটা স্কোয়ার কিউব ছিল, স্কোয়ার হবে, তাহলে এম বাই হাফের আবার স্কোয়ার, তাহলে 1 এম বাই 2 পাই কেটি ই টু দি পাওয়ার মাইনাস এম ভি স্কোয়ার বাই 2 কেটি, আর এখানে ভি ডিবি, ভি স্কোয়ার ডিবি ছিল, এখানে ভি ডিবি। দেখো কোন উত্তরের সাথে মিলছে, এখানে 2 পাই 4 পাই ঢুকিয়ে নিয়েছে, 2টা আগে এখানে কেটে গেল, এখানে এই 2টা এখানে কেটে গেল, এম বাই 2 কেটি, তাহলে এখানে হচ্ছে এম বাই 2 কেটি। এখানে কি জানতে চেয়েছে, ও ইন মোমেন্টাম, সরি মোমেন্টাম। তাহলে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন পেয়েছে, তাহলে মাল্টিপ্লাই করো মাস দিয়ে, ঠিক আছে? আর এই প্রত্যেকটাতে ভেলোসিটির সাথে মাস দিয়ে দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে কোন জিনিসটা আসছে, নিচে। তাহলে দেখো আগে তোমার ওপর দিকে কটা ছিল, দুটো ভি এর জায়গায় ছিল এখানে ভি ডিভি, তাহলে দুবার মাস দিয়ে গুণ করতে হবে। তাহলে এবার যদি দুবার মাস দিয়ে গুণ করো, তাহলে নিচে দুবার মাস দিয়ে তুমি ইয়ে করে দাও, তাহলে এটা পি স্কোয়ার পি ডিভি হলো, পিডিপি হলো। আর হ্যাঁ, এটাকেও তুমি অ্যাকর্ডিংলি পাল্টে নেবে, এম ভি স্কোয়ার মানে হচ্ছে পি স্কোয়ার বাই 2 এম কেটি হবে, এটা পি স্কোয়ার বাই 2 এম কেটি। তাহলে এটা হচ্ছে এমটা নিচে এসে গেল, তাহলে 1 বাই এম স্কোয়ার কেটি, না এম স্কোয়ার আর এম কেটে যাবে, তাহলে এম কেটি, ঠিক আছে? আচ্ছা 2 বাই 2 পাই কেটে গেছি, ই টু দি পাওয়ার মাইনাস পি স্কোয়ার বাই 2 এম কেটি ইন্টু পিডিপি, এটা ঠিক আছে? জাস্ট সাবস্টিটিউশন, আমি খেয়ালই করি আমি ভেলোসিটি যেতে দিয়েছি টুডে। A gas behaves as an ideal gas কখন, যখন টেম্পারেচার খুব বেশি এবং প্রেশার খুব কম। এটা আমরা সবাই জানি। টেম্পারেচার বেশি হলে কি হয়, ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স অনেক বেশি হয়, ঠিক আছে? ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স যখন খুব বেশি হয়, তখন তোমার কি হয়, এর মধ্যে কোনো রকম অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে না। তাহলে ভ্যান্ডার ওয়ালের ওই গল্পটা যেটা ছিল, কোথায় গেল, পি প্লাস এ বাই ভি স্কোয়ার, তাহলে এই এর ফ্যাক্টরটা তখন আর থাকে না, ধরে নিচ্ছি। আর আর অনেক দূর হয় বলে ভি মাইনাস বি যেটা ছিল, বি ইজ ভেরি ভেরি কম্পেয়ার টু লেস টু দ্য গ্যাস ভলিউম, তাহলে এই বিটাকেও ইগনোর করতে পারি। তাহলে আইডিয়াল গ্যাস হচ্ছে হাই টেম্পারেচার অ্যান্ড লো প্রেশার। হাই টেম্পারেচার লো প্রেশার মানে বিরাট বড় ভলিউম গ্যাস খুব ডাইলুট, তাহলে হাই টেম্পারেচার অ্যান্ড লো প্রেশার, এইটা তাহলে এই ক্ষেত্রে তোমার কি, এটা হচ্ছে তোমার কি ডাইলুট, ভেরি ডাইলুট গ্যাস অ্যাপ্রক্সিমেশন, মনে রাখবে। তাহলে ইন দ্য ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, এবার ভ্যান ডার ওয়াল তো তোমরা 11-12 এ পড়েছো ফার্স্ট ইয়ার। ইন দ্য ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন দ্য টার্ম a by v and b are introduced account for the intermolecular attraction and the total volume occupied by the gas. এটা জানো, এগুলো করতে হবে না। ক্রিটিক্যাল টেম্পারেচার কি বলতো, ক্রিটিক্যাল টেম্পারেচার ইজ দ্যাট টেম্পারেচার, ক্রিটিক্যাল টেম্পারেচারে কি ডেফিনেশন আগের দিন বলেছি, বলো। সেই হাইয়েস্ট যে টেম্পারেচারটাতে মানে শুধুমাত্র প্রেসার অ্যাপ্লাই করলেই লিকুইফাই হয়ে যাবে। এক্স্যাক্টলি। তাহলে সেইখান থেকে আমি আগের দিন একটা টার্ম বুঝিয়েছিলাম, কি বলতো কিসের ডিফারেন্স, ভেপার আর
গ্যাস। গ্যাস। হ্যাঁ, ভেপারকে তুমি শুধু প্রেসার দিলেই লিকুইফাই হয়ে যাবে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে তোমার টেম্পারেচারটাকে ক্রিটিক্যালের নিচে নিচে যেতে হবে। এক্স্যাক্টলি। আচ্ছা, ভ্যান ডার ওয়ালস গ্যাস, এইখানে এই উত্তরটা বলো, 21 নম্বরটা। 21 নম্বরের উত্তরটা বলো। স্যার এটা কোনটা? এরটা? এ- হ্যাঁ শিওর তো? হ্যাঁ স্যার ওটাই তো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এটা। হ্যাঁ ঠিক আছে, ঠিক এটা ঠিক, দেখে নিন, ঠিক আছে। এটা বাকি যারা পারোনি তারা কিন্তু সলিউশন পরে পেয়ে যাবে, তার সাথে মিলিয়ে নেবে, শিখে নেবে। এবার এইটা দেখো, 22 নম্বর। আচ্ছা, 22 নম্বরটা আগের দিন পড়িয়েছিলাম, কার কার গ্রাফ থেকে এটা আসে? নামটা আমি জানতে চাইছি। অ্যান্ড্রুজ, অ্যান্ড্রুজ, তাই না? হ্যাঁ স্যার। অ্যান্ড্রুজ গ্রাফ। কনসিডার দ্য গ্রাফ ইন রেসপেক্ট টু ভ্যান ডার ওয়াল, হুইচ পোর্শন অফ দ্য গ্রাফ ক্যান নট বি এক্সপ্লেন, কোন জায়গাটা এক্সপ্লেন করা যায় না? বলো। কোন জায়গাটা এক্সপ্লেন করা যায় না? মনে রাখবে, এই জায়গাটা এক্সপ্লেন করা যায় না, ঠিক আছে? আলটিমেটলি এটার নাম হচ্ছে, এখানে একটা ডিসকন্টিনিউইটি থাকে। ডিসকন্টিনিউইটি ইন টার্মস অফ দ্য ম্যাথামেটিক্যাল ডেসক্রিপশন অফ দ্য ইকুয়েশনস অফ স্টেট। এইখানে গ্যাস, এইখানটা লিকুইড, কিন্তু মাঝখানটা কি সেটা বলা যায় না। এই যে এই জায়গাটা থাকছে, এই জায়গাটাকে বলা হয়, কি বলা হয়? সুপার স্যাচুরেটেড ভেপার। আর এটাকে বলা হয় সুপার। এবার ট্রানজিশনটা হয় ওই জায়গাটুকুতে। এই জায়গাটাতে কি হয় সেটাই আমরা জানি না এখনো। অ্যাকচুয়ালি কি হয় জানো তো, তোমায় বলি। ধরো এইখানটায় তোমার একটা লিকুইড আছে, কাঁচের বিকার, লিকুইডটা তুমি যখন এটাকে দেখতে পাচ্ছ, এটা এর মধ্যে অনেক প্রেশার বিয়ার করার ক্ষমতা আছে। ধরে নাও এই কাঁচের এই জারটার কোনো একটা ম্যানোমিটার আছে, যেখান থেকে তোমার প্রেশারটা মেনটেন হচ্ছে। এবার এই জিনিসটাকে যখন তুমি আস্তে আস্তে হিট করছো, তুমি আগে থাকতে দেখতে পাচ্ছ লিকুইড, এটা গ্যাস, এইখানে একটা এই ইন্টারফেসটাকে তুমি দেখতে পাচ্ছ। বাট দ্য মোমেন্ট the phase transition starts, this separation, this layer vanishes. তখন একটা কি হয়, গ্র্যাজুয়াল একটা ডেনসিটি ফ্লাকচুয়েশন থাকে, এখান থেকে ঘন হতে 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 লিকুইড। তুমি ঠিক বুঝতে পারবে না কোনখানটায় তোমার লিকুইড আর গ্যাস সেপারেটেড আছে। বুঝতে পেরেছো আমার বক্তব্যটা? হ্যাঁ। The first law of thermodynamics is a statement of কি? Conservation of এনার্জি। এনার্জি। কারণ দেখো, ওয়াট, হিট, এই সব কটাই তোমার এনার্জির ডিফারেন্ট ফর্ম। মোমেন্টাম তো কখনো নয়। ইফ হিট ইজ সাপ্লাইড টু অ্যান আইডিয়াল গ্যাস ইন অ্যান আইসোথার্মাল প্রসেস, দ্য ইন্টারনাল এনার্জি অফ দ্য গ্যাস উইল কি হবে? আইসোথার্মাল প্রসেস, টেম্পারেচার কনস্ট্যান্ট। ভাবো,
আইডিয়াল গ্যাস আইসোথার্মাল, তাহলে তুমি এখানটায় ডিকিউ বাই টি তাহলে কিউটা বাড়ছে মানে ইন্টারনাল সিভিডিটি এনার্জি। প্লাস পিডিভি এরকম যদি করো, তাহলে এই আইসোথার্মাল মানে এই জিনিসটা ইন্টারনাল এনার্জি কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে হিট বাড়ছে, তাহলে কি হবে, উইল ডু দ্য ইন্টারনাল এনার্জি অফ দ্য গ্যাস আইসোথার্মাল, সেই জন্য ইন্টারনাল এনার্জি কোনো হবেই না, কারণ আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি ইজ অনলি এ ফাংশন অফ টেম্পারেচার। তাহলে যদি আইসোথার্মাল প্রসেস হয় তাহলে ইন্টারনাল এনার্জি কিছু হবে না, দ্য গ্যাস উইল ডু পজিটিভ ওয়ার্ক, এক্স্যাক্টলি নেগেটিভ ওয়ার্ক নয়। যদি ঠান্ডা হতো, হিট ইজ সাপ্লাইড না হয় যদি এক্সট্রাক্টেড হতো, তাহলে গ্যাস উইল ডু নেগেটিভ ওয়ার্ক। দ্য সেট পসিবল ইজ নট পসিবল, না এটা তো না, এটা তাহলে অপশন বি ঠিক আছে। হ্যাঁ Figure below shows the two processes A and B in the system. Let delta Q1, delta Q2 be the heat given to the system respectively. তাহলে তুমি এখানটায় বলো ডেল্টা Q1 ডেল্টা Q2, এইখানে দুটো প্রসেস হচ্ছে, এটা হচ্ছে ধরো ডেল্টা Q1 ডেল্টা Q2, ঠিক আছে। এইবার দেন তুমি এখানে কি করে বলতে পারবে, মনে রাখবে যখন পি, এবার বলে দিই তোমাদের অঙ্কটায়, এটা হচ্ছে Q1 এটা হচ্ছে Q2, এবার ওয়ার্ক ডান এরিয়া আন্ডার দ্য কার্ভ, তাহলে এই ক্ষেত্রে তোমার ওয়ার্ক ডান কতটা কম, আর যদি আমি অন্য কালি দিয়ে করি, এটা হবে হ্যাঁ এইটা হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য 1 নম্বর, তাহলে আমার দুটো ক্ষেত্রেই আমার ইন্টারনাল এনার্জি সেম, তাহলে আমার হিট যার ক্ষেত্রে বেশি সে বেশি কাজ দেবে, তাহলে বেশি কাজ দিচ্ছে এ পার্টটা, তাহলে ডেল্টা Q1 ইজ গ্রেটার, তাহলে এ হবে, ঠিক আছে। ভলিউমটা বাড়ছে, ওটা থেকেও তো বলা যাবে না কিউ1 এর এ প্রসেসটার ভলিউমটা বাড়ছে কিউ1 দেওয়ার ফলে, তাহলে সেটা বেশি হবে। এখানেও তো ভলিউম বাড়ছে, এখানেও তো ভলিউম বেড়ে এলো, ভলিউম না বলো তুমি, এই গোটা শেড এরিয়ার আন্ডারে কাজটা বলো, মানে তুমি এরকম দুটো ছবি ভাগ করে নাও, এক হচ্ছে এই রকম আর দ্বিতীয় ছবি হচ্ছে এই রকম, কে কাজ বেশি করেছে, এই নিচের কাজ এরিয়াটা যার বেশি, এর কম এর বেশি, এটা তো বুঝতে পারছো ছবি দেখে। তাহলে হ্যাঁ দুটোর ক্ষেত্রে যদি ইন্টারনাল এনার্জির ডিফারেন্স, কারণ ইন্টারনাল এনার্জি তো স্টেট ফাংশন, এই স্টেট আর এই স্টেট, তাহলে স্টেটের ডিফারেন্সের যদি ইন্টারনাল এনার্জি দুজনেরই সেম বাড়ছে, তাহলে যদি যে কাজ বেশি করছে তার মানে সে নিশ্চয়ই বেশি হিট নিয়েছিল, কারণ ইন্টারনাল এনার্জি তো দুজনেরই সেম, পজিটিভ ওয়ার্ক যে বেশি দিয়েছে সে বেশি হিট নিয়েছে, তাই না। হ্যাঁ রেফার টু ফিগার এতদিন এই ক্ষেত্রে তুমি বলো, তুমি এই ছবি দেখে বলো কোনটা উত্তর, ইন্টারনাল এনার্জি বিয়েরটা বি এরটা, দুটোই সেম, তাই তো, কারণ ইন্টারনাল এনার্জি হ্যাঁ স্টেট ফাংশন। এবার তুমি এখানটা বলো কনসিডার দ্য প্রসেস অফ সিস্টেম শোন ইন ফিগার এরিয়াতে, ডিউরিং দ্য প্রসেস ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম কত, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, ফার্স্ট ডিক্রিজ দেন ইনক্রিজ, স্যার ফার্স্ট ডিক্রিজ ইনক্রিজ। ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, কন্টিনিউয়াসলি ইনক্রিজ কোথায়, এখানে তোমার তো এখানে প্রেশারটা ডিক্রিজ হয়ে যায় তারপরে ইনক্রিজ হচ্ছে, তোমার ওয়ার্ক ডান এইখান থেকে এইটুকু এলো, এতখানি কাজ করলো, তারপরে এখান থেকে যখন এই দিকটা এলো, এখানে এতটুকু এলো এতটুকু এলো, তাহলে এতখানি কাজ করছে, তাহলে কাজটা আস্তে আস্তে বাড়ছে না, এরিয়া টুকটুক টুকটুক করে যখন এখান থেকে আসছে, তাহলে এরিয়া অফ দ্য কার্ভ, এরিয়া আন্ডার দ্য কার্ভ বাড়ছে না তোমার ক্ষেত্রে, আরে হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ স্যার আমি অঙ্কটা হিসাব করে দিচ্ছি, তুই ছোটবেলায় যখন ছিলি 1 বছর থেকে 3 বছর যে রেটে বেড়েছিলি, এখন কি ওই হাইটে তোর বাড়ছে, তাহলে কি তুই প্রথমে বেড়েছিলি তারপর ছোট হচ্ছিস, তা তো নয়, কনস্ট্যান্টলি বাড়ছিস, রেটটা হয়তো কম হতে পারে ওয়ার্ক ডানে, কিন্তু কনস্ট্যান্টলি ইনক্রিজ করছে কিন্তু, তাই না, হ্যাঁ স্যার বয়স হ্যাঁ বেড়ে যায়, সিলি ভুল। কনসিডার দ্য টু স্টেটমেন্টস, ইফ হিট ইজ অ্যাডেড টু দ্য system its temperature must increase, heat is added to the system its temperature must increase, not necessarily, কারণ হিট যদি একটা সিস্টেমে হিট অ্যাড করা হলো, টেম্পারেচারটাকে মেনটেন করা হলো, তাহলে তার ভলিউম বাড়তে পারে, ওয়ার্ক বাড়তে পারে, পজিটিভ ওয়ার্ক ইজ ডান বাই দ্য সিস্টেম ইন থার্মোডাইনামিক প্রসেস ইজ ভলিউম মাস্ট ইনক্রিজ,
হ্যাঁ এটা ঠিক, এটা তাহলে ঠিক না, নট নেসেসারিলি কারেক্ট। বিটা কিন্তু ঠিক, ঠিক আছে। ইফ হিট হ্যাঁ ইজ স্যার। অ্যাডেড টু দ্য হ্যাঁ সিস্টেম, স্যার। দ্য টেম্পারেচার মাস্ট, কেন ভাই আমি যদি একটা টেম্পারেচার বাথের মধ্যে জুড়ে রাখি, এখানে হিট দিচ্ছি, এখানটা আমার টেম্পারেচার বাথ, এটা টি টেম্পারেচারে আছে, এখানে এই জলের মধ্যে আমি আর একটু হিট দিলাম, তাহলে টেম্পারেচারটা তো সেমই থাকলো, তাই না? ইট নেসেসারিলি টেম্পারেচার। An ideal gas goes from state 1 to F, এই I to F shown in the figure, এটা হচ্ছে I, এটা হচ্ছে F. The work done by the gas during the process কত? PT, তাহলে 0, কি করে? ডিভিটা কনস্ট্যান্ট, মানে ডিভিটা 0, ভি সমান কনস্ট্যান্ট। ডিভিটা এক্স্যাক্টলি, তাহলে PT এখানে যদি একটা স্ট্রেট লাইন হচ্ছে during the shown in the work done, তাহলে P ভার্সেস T, তাহলে P ভার্সেস T ইজ ইকুয়াল টু 1 বাই ভি ধরলাম, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট বাদ দিলাম, তাহলে P বাই T যদি আমার ডিপি ডিটি যদি রেশিওটা হয়, তাহলে 1 বাই ভিটা সবসময় কনস্ট্যান্ট, তাহলে ভলিউম সবসময় কনস্ট্যান্ট। যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে তাহলে ওয়ার্ক ডান কি করে হয়? হয় না, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে সি। হ্যাঁ স্যার। Consider the process on the system. The volumes of the initial states are in the same. ছবিটা এরকম কেন? আচ্ছা ভলিউম, আচ্ছা ভলিউম of the initial state are in the same and the volume in the final states are also the same. তাহলে ভাবো, তাহলে P by T দুটো ক্ষেত্রেই সেম, তাহলে এই ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে এই অঙ্কটা কি করে করবে? অঙ্কটা একটু ভাবার আছে, ভাবো। The processes and the volume in the final states are also the same. তাহলে ইনিশিয়াল স্টেটের যে টেম্পারেচার, তাহলে ভলিউম যদি তোমার চেঞ্জ না হয়, একটা প্রসেস হলো তো, দুটো প্রসেস, তাহলে দুটো প্রসেসের মধ্যে এটা ভলিউম যদি ইনিশিয়াল আর ফাইনাল যদি দুটো পাথের জন্য যদি সেম থাকে, বুঝতে পেরেছো এই ক্ষেত্রে? হ্যাঁ স্যার। তাহলে এটা একটা কি প্রসেস? এটা আইসোবারিক প্রসেস, এই আইসো পি বাই টি এখানে, এটা তাহলে আইসোকোরিক প্রসেস একটা, আচ্ছা বা আইসোকোরিক। আইসো করি, হ্যাঁ। কারণ দেখো যদি তুমি এখানে ভলিউম বলতে তাহলে আইসোবারিক ব্যাপারটা ভাবা যেত। এই ক্ষেত্রে তোমার মনে করো এখানে পি কনস্ট্যান্ট, পি ভি ইজ ইকুয়াল টু টি এরম ধরো আছে, তাহলে টি বৃদ্ধি পাওয়ার সাথে যদি পি কনস্ট্যান্ট থাকে তাহলে ভলিউমটা ধীরে ধীরে গ্র্যাজুয়ালি বাড়ছে, তাহলে ভলিউমটা যে রেটে বাড়ছে ইনিশিয়ালি, এর পরেরটা তো তোমার সেইরকমভাবে আছে। তাহলে তুমি এইটুকু বুঝতে পারছো যে ছবিটাকে যদি তোমার ভলিউমটার আমি ভেরিয়েশনটা না দেখি, তাহলে যে প্রেশার থেকে যে যতক্ষণই টেম্পারেচার আছে এন আর ডিটি, তাহলে ডিটিটা যার ক্ষেত্রে বেশি হচ্ছে, তাহলে ডিটিটা এই বি পাতের ক্ষেত্রে বেশি হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। না স্যার ডিটিটা, ওখানে বিটা তো হ্যাঁ ইয়ে ধরেছে, বিটাকে 1 ধরেছে আর এটাকে 2 ধরেছে। না, এটাকে এর পাতের ধরেছে, এটাকে বি পাতের ধরেছে, তাহলে এটা হচ্ছে DW1, এটা হচ্ছে DW2, তাহলে DW2 ইজ গ্রেটার, তাই না? টেম্পারেচারটা বেশি, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এখানে ঘুরিয়ে লিখেছে ওই জন্য কিছু দেখতে পাচ্ছি না। Gas is contained in a metallic cylinder fitted with a piston. The piston is suddenly moved to compress the gas and is maintained at this position. As time passes, the pressure of the gas in the cylinder কি হবে? এই গ্যাস, এটা অঙ্কটা ভেবে নাও, 35 অব্দি করি, আছে ছেড়ে দেবো। A gas is contained in a metallic cylinder fitted with a piston, ঠিক আছে, piston. The piston is suddenly moved in to compress the gas, ঠিক আছে, এরকম এসে গেল, and is maintained at this pressure. As the time passes, the pressure of the gas in the cylinder কি হবে? Pressure of the cylinder কি হবে? স্যার বলো। কনস্ট্যান্ট থাকছে যেটা। না, এমনিতে তো কনস্ট্যান্ট থাকছে, কিন্তু
হ্যাঁ, এই ক্ষেত্রে এখানে কনস্ট্যান্ট থাকছে, কিন্তু অ্যাকচুয়াল এটা আইডিয়াল গ্যাস কি বলেছে? আচ্ছা বলেনি যখন, তাহলে আইডিয়াল গ্যাস ধরে নেবো, না হলে আবার অন্যরকম হয়। গ্যাসের যদি আবার কাছাকাছি আসে না, অনেক রকম অ্যাট্রাকশন হয়। ঠিক আছে, এগুলো বাদ দিচ্ছি এখানে, তাহলে আমার যখন কিছু বলেনি তাহলে কনস্ট্যান্ট সি। ঠিক আছে, অ্যাজ টাইম প্রসেস দ্য প্রেশার অফ দ্য গ্যাস, কারণ কি এরকমভাবে এটাকে গ্র্যাজুয়ালি এনে বসিয়ে দেওয়া হবে। সাডেন, গ্র্যাজুয়ালি বলছি, সাডেনলি মুভড ইন। সাডেনলি মুভড ইন মানে কি, কি প্রসেস এটা? সাডেনলি Adiabatic. অ্যাডিয়াবেটিক প্রসেস, এক্স্যাক্টলি। অ্যাডিয়াবেটিক প্রসেস মানে হিটটা কনজার্ভ। যদি আইসোথার্মাল হতো তাহলে তোমার ব্যাপারটা, যে হিটটা ছিল আস্তে আস্তে মেটালিক সিলিন্ডার, আস্তে আস্তে হিটটা এবার বেরিয়ে যাবে। এখানে হলে তো হিট হলো, এবার আইসোথার্মাল আস্তে আস্তে কি করবে, হিটটাকে বাইরে দিয়ে বের করে দিয়ে সেই প্রেশারটাকেই মেনটেন করে দেবে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু এটা প্রসেসটা অ্যাডিয়াবেটিক হতে পারে, কিন্তু কন্টেনার সিস্টেম কিন্তু অ্যাডিয়াবেটিক নয়। ঠিক আছে, হ্যালো। হ্যাঁ স্যার। The pressure and density of a gas are এত adiabatically changed from এত। গ্যাসের এখানে ইয়েটা বলে দিচ্ছি গামা, এ পারবে এটা করতে। এটা কোন ইকুয়েশন থেকে দেবো? পি ভি টু দি পাওয়ার গামা। গামা সমান এখানে কনস্ট্যান্ট। হ্যাঁ, ভি মানে হচ্ছে পি বাই ডি টু দি পাওয়ার গামা, ডেন্সিটি মানে হচ্ছে 1 বাই ভি, এখানটায় টি। তাহলে 32 টু দি পাওয়ার হ্যাঁ 7/5, 32 টু দি পাওয়ার 7/5। 7/5, 32 মানে 5 7 128 হবে, শুধু 128 এইটা নাকি 7/5। 32 টু দি পাওয়ার 7/5 মানে হচ্ছে 5, 2 টু দি পাওয়ার 5 মানে 32, 2 টু দি পাওয়ার 7 32 64 800 128। ঠিক আছে, ঠিক আছে, এই অঙ্কগুলো পারবে, আমি আজকে আর চাপ দিচ্ছি না। ফার্স্ট ইয়ারের ছেলেগুলোর সাথে একটু কথা বলি।